হ্যালো এভরিওয়ান, আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম। আমি পৌশালী আর আমার হাজব্যান্ড তোমার সৃঞ্জয়। আজকে আমরা এই ভিডিওতে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। গতকাল রাত থেকে একটা বিষয় ঘটছে, আমরা সবাই অবগত হয়ে গেছি ইতিমধ্যে, যে তুফান সিনেমাটা আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা, যে সিনেমাটা তুফান, সেই সিনেমাটাকে নিয়ে অনেক রকমের কোয়েশ্চেন তুলে দিয়েছেন সিনেমার সংশ্লিষ্ট কিছু মানুষ। তাদের মধ্যে যেমন আছেন আমরা বলতে পারি বাংলাদেশের এখন যাকে বলা যেতে পারে সবচেয়ে বড় প্রডিউসার। আমি এখানে এই ভিডিওতে আমরা কারোর নাম নেব না, তোমরা সবাই বুঝে যাবে আমরা কাদেরকে বলছি। সবচেয়ে বড় বাংলাদেশের এখন যাকে প্রডিউসার বলা যেতে পারে এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে যার ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এমন একজন মানুষ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে যিনি কিছুদিন আগে এই কথাটা বললেন যে কোরবানি ঈদে লটারি করে তিনি সিনেমা রিলিজ দেবেন, এই বিষয়টি যে ভদ্রলোকটি বললেন তিনি, এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন যিনি সোশ্যাল মিডিয়ায় প্রচুর রকমের ট্রোলিং হন নানান নাম নিয়ে, একজন বন্ধু বেশি শত্রু। হ্যাঁ, তো আমরা এখন এই তিনজন মানুষকে নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমরা প্রথমেই আসি এই প্রডিউসার ভদ্রলোককে নিয়ে, যার বেশ কিছু কথা আমরা শুনতে পেলাম এবং তিনি যেগুলো বললেন, তুমি বলো কিছুটা, তুমি শুরু করো। এখন বিষয় হচ্ছে, কালকের যে মিটিংটা বাংলাদেশে হয়ে গেল, সেই মিটিংটা এক্স্যাক্টলি যে কারণের জন্য ছিল সেটা আমি যতদূর বুঝলাম, সেই মিটিংটা ছিল হচ্ছে সিনেপ্লেক্স, আমি যদি ভুল বলে থাকি আমাকে কিন্তু সবাই ঠিক করে দিও। হ্যাঁ, সিনেপ্লেক্সের সঙ্গে এই 19 সংগঠনের একটা মানে ঝামেলা পাচ্ছে, সেইটা নিয়ে মিটিংটা ছিল। এবং তারা সিনেপ্লেক্স সংক্রান্ত যে পয়েন্টস তুলছে সেটা আমার মনে হয়েছে তাদের ভিত্তিতে তারা ঠিক। অবশ্যই যারা বাংলা সিনেমা কেন বেশি করে চালানো হবে না, এটা একদম তাদের যুক্তিতে তারা ঠিক। এবং আমি যেটাতে অবাক হলাম এবং খুব ডিসহার্টেন হলাম সেটা হচ্ছে সিনেপ্লেক্স নিয়ে আলোচনা করতে করতে কী করে তুফান চলে আসতে পারে। এক্স্যাক্টলি। এবং সেই আলোচনার মধ্যে সকলেই তুফান করছে, যারাই বক্তৃতা দিতে উঠছে মেনলি তুফানকেই টার্গেট করছে। সিনেপ্লেক্স নিয়ে যতটা না আলোচনা করছে তার থেকে বেশি তুফান নিয়ে আলোচনা, মানে যদি খুব মন দিয়ে তাদের কথাগুলো শোনা যেতে পারে, আমরা যারা দর্শক আছি আমরা প্রত্যেকে একটা বিষয় খুব ইজিলি বুঝে যাব যে হয়তো তাদের মেন টার্গেটটাই ছিল তুফানের নামে বদনাম করা এবং তুফানকে নিয়ে যাতা বলা এবং তুফানের নামে কিছু কোয়েশ্চেন তুলে দেওয়া পাবলিকলি, এটাই হয়তো তাদের মূল মোটো ছিল। এবং সেইগুলো বলতে বলতে সেই প্রডিউসার ভদ্রলোক তিনি বলেন, তিনি কিছু প্রশ্ন তোলেন এবং তার প্রশ্নের মধ্যে তিনি, আমার মত অনুযায়ী তিনি নিজেই ফেঁসে গেছেন। মানে যদি তোমরা তার বক্তব্যটা মন দিয়ে শোনো, আর তিনি যদি আমার এই ভিডিওর পর আবার নিজের বক্তৃতাটা মন দিয়ে শোনেন, আমি শিওর তিনি নিজেও অপ্রস্তুতে পড়বেন। কারণ তিনি কিছু প্রশ্ন এমন করেছেন যে প্রশ্নগুলো তাকেই করা যায়। তার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ, শোনো প্রথমে এটা বলার আগে একটা কথা বলে দিই, এই যে NBR এই প্রশ্নটা উঠেছে, মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে 60 লক্ষ টাকার পারমিশন নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, তারপরে কি করে কোটি কোটি টাকার ফিল্ম তৈরি করা হয়, এই একটা কোয়েশ্চেন উঠেছে। এই ব্যাপারটা সরকারি ব্যাপার, আর আমি শিওর এত বড় টিম যখন এত বড় একটা সিনেমা তৈরি করছে সেটা নিশ্চয়ই তারা সরকারি দিক থেকে সব কিছু ঠিকঠাকই রাখবে, কাগজ কলম, এবং সেটা নিয়ে আমি প্রশ্নটা তুলছি না, কারণ সেটা একদম সরকারি ব্যাপার। কিন্তু সেই প্রডিউসার যে কোয়েশ্চেনগুলো তুলেছেন তার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে, মানে তিনি বলছেন, আনকোটের কথা বলছি, তিনি বলছেন এভাবে কি সিনেমা করা যায়? আমি তো জানি না, আমিও তো একটা প্রডিউসার। অসাধারণ লাইন, আমিও তো আমেরিকাতে গিয়ে শ্যুট করেছি এত বড় মেগা স্টার শাকিব খানকে নিয়ে, তা এভাবে কি শ্যুট করা যায়, আমাকে কেউ একটু জানিয়ে দেবেন তো। তিনি তাচ্ছিল্যতার মাধ্যমে সেই জিনিসটাকে আরও তাচ্ছিল্য করার জন্য তিনি ইচ্ছে করে বললেন যে আমি তো গিয়ে দেখছি তারা 5 স্টার হোটেলে আছে, তো 5 স্টার হোটেলের ভাড়া হয়তো তাদের জন্য 1,500 টাকাও করে দিতে পারে। এটা মানে একদম ফানি ওয়েতে তাচ্ছিল্য হয়ে বললেন। আমিও গেছিলাম আমেরিকায় শ্যুট করতে। এখন বলছে এরা যে কাজ করেছে এখানে সবই তো হচ্ছে ইন্ডিয়ার লোকজন, এবং ইন্ডিয়ার ওটা মানে কী বলে ওটাকে, যারা ফিল্ম সংশ্লিষ্ট টেকনিশিয়ানস, ইংলিশে টেকনিশিয়ানস বলে, তো সেই টেকনিশিয়ানসরা কাজ করেছে, তারা হচ্ছে সব ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান একটা নায়িকা থাকবে এবং বাংলাদেশে আমাদের সুপার হিরো থাকবে, এবং বাদবাকি সমস্ত ইন্ডিয়ান লোকদের নিয়ে কাজ করা হচ্ছে। প্রথমেই আমি আটকে দিতে যাই তাকে, তিনি কি করেছেন তার সিনেমায়। মানে একটা পয়েন্ট আমরা বলি, সেটা হচ্ছে যখন ঠিক শাকিব ভাইয়ের এর আগে রিলিজ হওয়া সিনেমাটাই, যেটা ঠিক এর আগে তুফানের আগে যেটা রিলিজ হলো সেই সিনেমাটার কথা বলছি, যখন সেই সিনেমাটা শুটিংয়ের জন্যে USA-তে গেল গোটা টিম, তখন আমরা দেখতে পেলাম যে সেখানে কেবলমাত্র ডিওপি যিনি ছিলেন সিনেম্যাটোগ্রাফার, তিনিই কেবলমাত্র বাংলাদেশ থেকে ছিলেন, আর ডিরেক্টর আর যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তারা বাদে প্রত্যেকেই তো বাইরের। ইভেন সাউন্ডের যে রেকর্ডিং, এটা নিয়ে আমরা ভিডিও করেছি,
অন রোড সাউন্ডের রেকর্ডিংটা পর্যন্ত তিনি রিস্ক না নিয়ে, বাংলাদেশি টেকনিশিয়ানসদের না নিয়ে, তিনি আমেরিকান টেকনিশিয়ানসদের নিয়েছেন। এবং তার ইন্টারভিউতে তিনি বারবার বলেছেন, তার ইন্টারভিউ আমি দেখাতে পারি, তিনি বারবার বলেছেন বাংলাদেশের টেকনিশিয়ানসদের আগে শিক্ষিত হতে হবে আরো, এক্স্যাক্টলি বাংলাদেশে ঠিকঠাক টেকনিশিয়ান নেই। তিনি কথার মাধ্যমে গতকাল বলছেন কিন্তু আমি আমার দেশকে, আমি এই প্রবণতাটা অনেকের মধ্যে এখন দেখতে পাচ্ছি, কাউকে কিছু আটকাতে গেলে এখন হঠাৎ করে আমরা মানে খুব বেশি করে মানে স্বদেশী হয়ে উঠছি, আমার ফ্রিডম ফাইটার হতে হবে, আমি দেশের রেভলিউশন করছি, আমি ফার্স্ট টাইম করছি, আমার দেশের আমি ভালোবাসি। এটা অন্যের সময় মনে থাকছে না, কিন্তু নিজের সময় খুব মনে থাকছে, মানে সরি নিজের সময় মনে থাকছে না, অন্যের সময় একটু বেশি করে দেশের ওপর দরদ বেড়ে যাচ্ছে। দেখো, সকলের না তার নিজের দেশের ওপর দরদ আছে, আমরা ইন্ডিয়ান, আমাদেরও ইন্ডিয়ার ওপর দরদ আছে, বাংলাদেশি যারা আছে তাদের অবশ্যই বাংলাদেশের ওপর দরদ থাকবে। কিন্তু উনি কালকে বলছেন বলতে বলতে সেই প্রডিউসার, যে আমি আমার দেশকে এতটা ভালোবাসি বলে, যেহেতু আমি আমেরিকায় গিয়ে বিদেশি টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করেছি, মানে এটাকে বলে হচ্ছে কি জানো তো তোমরা, মানে ভালো জিনিস, ভালো কেকের প্রথম যে পোর্শনটা ওটা আমি ভালো সবাইকে দিয়ে খেয়ে নিলাম, লাস্টে পড়ে থাকা জিনিসটা, এটার মানে তাই দাঁড়ায়। কারণ আমেরিকাতে গিয়ে যখন তুমি ওই টেকনিশিয়ানদের নিয়ে কাজ করলে কেন? তুমি তো বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারতে, তোমার যখন এত দেশের ওপর ভালোবাসা, তুমি করলে না? তুমি ম্যাক্সিমাম সিনেমাটা শুট করলে বিদেশি টেকনিশিয়ানদের নিয়ে, ডান, বেস্ট করেছো, এটাই তো উচিত। একদম ভালো জিনিস যে কোনোভাবে নেওয়া উচিত, বাংলাদেশি টেকনিশিয়ানদের না নেওয়ার জন্য ক্রেডিট দিচ্ছি না, আমার কথাটা হচ্ছে ভালো জিনিসকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হবে। তা তুমি করেছো, খুব ভালো, গ্রেট জব। তুমি বলছো কি তুমি এফডিসিতে গানের শুট করেছি যাতে ডান্সার্সরা কাজ পান। এর পরের লাইনটা ভয়ঙ্কর, বাংলাদেশে তিনি শুট করেছেন, তিনি দুই জায়গা মিলিয়ে শুট করেছেন যাতে বাংলাদেশের টেকনিশিয়ানসরা কাজ পান, যারা স্পট বয় আছে তারা কাজ করতে পারেন। তার পরের লাইনটা দিয়ে উনি গেলেন ফেসে। এতদিন তোমরা কি জানতে পার্টিকুলার ওই সিনেমাটার অ্যাকশন দৃশ্যগুলো কোথায় শুট হয়েছে? তোমরা জানতে? আমরা নিজেরা তোমাদেরকে জানিয়েছি। কোথা থেকে জানিয়েছিলাম? তাদের কাছ থেকে পাওয়া ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছিলাম ওই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো শুট হয়েছিল ভারতের চেন্নাইতে, এবং একটা 3 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স করতে নাকি 70 লাখ টাকার উপরে খরচ হয়েছিল, যেটা সিনেমায় কিন্তু দর্শায়নি। মানে 70 লাখ দিয়ে ওই সিন হয় না, এটা আমার পার্সোনাল মত। যদিও পার্টিকুলার সিনেমাটা আমরা দেখিনি, তুমি নাম নিয়ে ফেললে, যদিও পার্টিকুলার সিনেমাটা আমরা দেখিনি, না দেখে কথা বলবো না, তবুও যে ফিডব্যাকটা আমাদের কাছে এসেছে, অ্যাকশন কিন্তু অতটাও কিছু ভালো হয়নি, মানে দর্শকের মনোগ্রাহী হয়নি। এখন কথাটা হচ্ছে উনি তারপরের লাইনটা বলছেন বক্তৃতা দিতে দিতে, আমি ঢাকা থেকে অ্যাকশন করেছি। আরে মানে আপনি ঢাকা থেকে অ্যাকশন করেছেন, এই কথাটা আপনি আজকে বলছেন? এতদিন তো বলছিলেন যে আপনি চেন্নাই থেকে ফাইট করিয়েছেন। তাহলে যদি এখন এই কথাটা বলি যে আপনি ইন্ডিয়ার নাম খারাপ করলেন, চেন্নাই থেকে একটা ফাইট হওয়া মানে সেই ফাইটটার মিনিমাম একটা কিছু গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে তৈরি হবে। এরকমও হতে পারে, আমার মনে হয় উনি বলতে গিয়ে এটাও হতে পারে হয়ে গেছে যে উনি এখানকার মানে বাংলাদেশের মানে অ্যাক্টর যারা অ্যাকশন করেন তাদেরকে নিয়ে গিয়ে চেন্নাই করতে পারেন, মানে অ্যাকশন মাস্টার বাংলাদেশে। হ্যাঁ, এটা তাহলে উনি বলছেন কি করে চেন্নাই গিয়ে, কারণ চেন্নাইয়ের অ্যাকশন মাস্টার তো উনি নিয়েছেন, উনি বলছেন এটা একটা বিশাল কনফিউশন ক্রিয়েট হয়েছে। মানে আসলে এই যে সিনেমাটার অ্যাকশন শুট কোথায় হয়েছে, এটা আমার মাননীয় প্রযোজক সাহেবের কাছে একটা কোয়েশ্চেন থাকলো যে আপনি যে বলতে বলে ফেললেন কালকে যে আপনি অ্যাকশন করিয়েছেন ঢাকায়, তাহলে কোনটা সত্যি? ঢাকাতে আপনার অ্যাকশন শুট হয়েছে নাকি চেন্নাইতে, ভারতের চেন্নাইতে আপনার অ্যাকশন শুট হয়েছে? না, এবং এটা একটা বিশাল কোয়েশ্চেন, এটা তো হলো। দ্বিতীয় কথা হচ্ছে আরও একটা জিনিস আমার মাথায় এক্ষুনি মানে জাস্ট নাও এলো, সেটা হচ্ছে বাংলাদেশের টেকনিশিয়ান নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এবং উনি কি কারণে কথাগুলো তুলছেন? উনি বলছেন এই যে শাকিব ভাইয়ের, দ্য মেগাস্টার শাকিব খানের আপকামিং ফিল্ম, সেই ফিল্মটার নাম আমরা সকলেই জানি তুফান। তো সেই সিনেমাটা শুধু তুফানকেই না, উনি দরদকেও টার্গেট করছিলেন। উনি দরদকে যে টার্গেটটা করছিলেন সেটা ওই সেই সরকারি নিয়ম অনুযায়ী, আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি না, বাট উনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন, যে অ্যাপ্রোচে কথাটা বলছেন, ওটা আমার মনে হয়, আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, ওটা কিন্তু অনেকটাই ওনার পুরোটাই ভিত্তিহীন কিছু কথাবার্তা। উনি টেকনিশিয়ানের কথা বলছেন, আমি যদি বলি তুফান টিমের সিনেমাটোগ্রাফার, তুফান টিমের মিউজিশিয়ান, তুফান টিমের যারা সেইভাবে বলতে গেলে, হ্যাঁ, আর্ট ডিরেক্টর, সেইভাবে বলতে গেলে যারা সহ অভিনেত্রী অভিনেতা, আরে মেইন একজন নায়িকাই বাংলাদেশী, মেইন একজন নায়িকাই তিনিও বাংলাদেশী, হিরো বাংলাদেশের মিশা সওদাগর, গাজী রাকায়েত, এছাড়াও আরো অনেকে বাংলাদেশ থেকে অভিনয় করছেন এই সিনেমাটাতে। তারা কি মানে একটা নয় বাংলাদেশে, মানে হ্যাঁ, আর্টিস্টের পর্যায়েই পড়ে না নাকি তারা? এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। যাই হোক, এটা তো এই হলো বিষয়। তো প্রচুর ভিত্তিহীন প্রশ্ন উনি তুলেছেন, এবং আমি দেখলাম উনি নিজে করলে সেটা দোষ নেই, অন্য কেউ করলে বিশাল দোষ। এখন বিষয় হচ্ছে টাকা নিয়ে উনি খুব অহংকার করেন, এটা আমি ফিল করলাম। এই নিয়ে বেশ কটা ইন্টারভিউ শুনলাম, তো
উনি বারবার টাকার কথা বলেন, আমি করেছি, আমি দাদা, আপনি তো অনেক বয়সে বড়, আমি এটা ডিরেক্ট রিপ্লাই করছি আপনাকে। এই কথাটা যেটা এখন বলছি, এই আমি করে কিন্তু আলটিমেটলি সাকিবিয়ানরা দেখুন আপনার পেজ, বিশ্বাস করুন আপনাদের প্রচণ্ড রেসপেক্ট করি আমরা, কারণ আপনাকে, স্পেশালি আপনাকে, আমরা যাকে এখন এই কথাটা বলছি, সেই প্রডিউসার বাংলাদেশের লোকে বলছে সিনেমা ইন্ডাস্ট্রির ফিউচার, মানে এমন একজন প্রডিউসার। তো আপনার সম্পর্কে একটা বিশাল রেসপেক্ট আমাদের ছিল। এক্স্যাক্টলি কালকের পর থেকে না আমি নিজে আনসাবস্ক্রাইব করেছি আপনার চ্যানেল। আমার খুব খারাপ লেগেছে, আপনি এই নিয়ে 2-3 বার দেখলাম বিনা কারণে একটা মেগাস্টারকে, যেহেতু আমি জানি না আপনাদের ভেতরে কি হয়েছে, আমরা কেউ জানি না, কিন্তু আপনি বিনা কারণেই, কারণ পাবলিক যেহেতু কারণটা জানে না, আপনি খোলসা করছেন না, আপনি ভুলভাল কারণ তুলছেন, অ্যাটাক করছেন, যেটা কিন্তু ঠিক না। এটা ঠিক না মানে ঠিক না। আমি এর আগেও বলেছি, আমি যে কোনো প্রোটেস্টিং ভিডিওতে এই কথাটা বলে থাকি যে যেটা ঠিক না সেটা ঠিক না, আর সেটার বিরুদ্ধতা আমি করবই। আর আপনার যেটা ঠিক সেটাও তো আমরা বলি, আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে আপনি 30টা হলেই টিকিটিং এর ব্যবস্থা করবেন, আপনার মেন মুদ্রাটা ছিল কিন্তু টিকিটিং এর সম্পর্কে, এবং আপনাদের মিটিং এর মেন মুদ্রাটা ছিল কিন্তু সিনেপ্লেক্সের সঙ্গে প্রোডিউসাররা কিন্তু টাকা পাচ্ছে না সেই ডিস্ট্রিবিউশন নিয়ে, এবং সেটা একদম লজিক্যাল একটা কারণ। সেটা থেকে সবাই মিলে যেভাবে তুফান নিয়ে আপনারা শুরু করলেন। আচ্ছা, এ তো গেল আমি প্রডিউসার সাহেবের কথা বললাম, আমরা এর পরবর্তী মানুষটিকে নিয়ে কিছু কথা বলি, যিনি আবার লটারি সিস্টেম নিয়ে কিছুদিন আগে কথা বললেন। তিনি তো আবার কলকাতার, আবার উচ্চারণ করে বলছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারা হচ্ছে কলকাতাতেই তাদেরকে বলা হয় মারোয়ারি। এবার আপনাদের একটা কথা, সরি আমি আটকাচ্ছি, আপনি মানে এটা আবার ওনাকে বলছি, উনিও খুব সম্মানীয়, আমরা ওনাকে স্বপনবাবুর ভিডিওতে প্রচুর দেখতে পাই, শুনতে পাই, এবং স্বপনবাবুকে আমরা চরম রেসপেক্ট করি। এখন বিষয় হচ্ছে, রেসপেক্টটা তো পার্সোনাল বিষয়, কিন্তু তার কথাবার্তা শুনে আমাদের তার উপর একটা আলাদা ধারণা ক্রিয়েট হয়েছিল। গতকালকে তার হিংস্র একটা ইন্টারভিউ দেখে আমি ভাবলাম যে এমা, একটা মানুষ এইরকম তার সাইড আছে, এত হিংস্র, তিনি যখন বলছেন না কথাগুলো, কিরকম একটা হিংস্রর মতো লাগছে, মানে মনে হচ্ছে যেন সামনে পেলে কুপিয়েই দেবে, মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এরকম, আরে বাবা, আন্দোলন শুরু করে গেছে। তো আমি এই বিষয়টা নিয়ে একটা অন্য কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের দেশ, আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা কাকে আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেবেন না সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, এটার মধ্যে আমরা কমেন্ট করার কেউ না, আমাদের যোগ্যতাও নেই। আপনারা অনেক আমাদের থেকে বয়সে বড়, আপনারা এক্সপিরিয়েন্সে বড়, কিন্তু একটা কথা বলুন তো, একটা কথা ভেবে একবার দেখুন তো, যে যত কটা ফিল্ম, এই যে আপনি উদাহরণ দিলেন তখন বলতে 3-4টা আরেকটা প্রোডাকশন হাউসকে টেনে বললো তাদেরকে তাড়িয়েছি, না উনি উদাহরণ দিয়েছেন, আমি অন্য কথা বলছি। উনি উদাহরণ দিয়েছেন কেন বাংলাদেশে উচ্চমানের ফিল্ম তৈরি হয়নি। হাওয়া, আপনি বলেছেন, হাওয়া, পরাণ, দিন দা ডে, তারপরে আপনি প্রিয়তমার নাম নেননি, আমি জানি না কেন নেননি, এদিকে তারই ওখানে প্রোডিউসার বলছিলেন আপনি। হ্যাঁ, তো যাই হোক, এইসব সিনেমাগুলো আছে, এগুলো তৈরি হয়নি। আচ্ছা, এগুলো বাদ দিয়ে আপনি যে সিনেমাগুলো বললেন, এগুলো একটা বছরই সবগুলো রিলিজ করেছিল? নিশ্চয়ই তো করেনি। আর এগুলো প্রতিটা বছরের একটা করে ফিল্ম। পরাণ এসেছিল যে বছর, সে বছর হাওয়া এসেছিল, আমার মনে নেই। যদি এসেও থাকে, দুটো ফিল্ম দিয়ে একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকে? মানে আপনি মানের দিক থেকে যে কথাটা বলছেন, হ্যাঁ, তার মানে এটা না, আপনি বলছেন ছোট সিনেমা তাই বলে কি হবে না? দুটো পরাণ আসুক, দুটো হাওয়া আসুক, আর সব ছোট জঘন্য সিনেমা তৈরি হোক যেগুলো দেখার মতো, যেগুলোকে বস্তা পচা বলে আখ্যায়িত করা হয় এখনকার। এবং আপনার পাশে যিনি প্রোডিউসার সাহেব বসেছেন, উনি নিজে মুখে এই সিনেমাগুলোকে বস্তা পচা তার ইন্টারভিউতেই বলেছেন। আমি জানি না হঠাৎ তার কি হলো, উল্টো পিট কি করে চলে এলো। হ্যাঁ, তো তিনি এগুলো বলার পরে কি করে ওগুলো খুব মানে ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম হয়ে গেল আমি জানি না। বাট ওগুলো কিছু সিনেমা তো আমিও দেখেছি অনলাইনে অ্যাভেলেবল, একদম জঘন্য, থার্ড ক্লাস, সেগুলোকে সিনেমায় মনে হয় না আমি তৈরি করতে পারবো। আমায় পয়সা দেবেন, আমি কথা দিচ্ছি, আমি হচ্ছে ভালো ডিরেকশন দিয়ে আমার নিজের বাড়িতে ক্যামেরা দিয়ে তৈরি করে দেবো। মানে এতটাই নিগিন্নে সিনেমাগুলো, সরি টু সে, ইটস ট্রু। এবার এটার জন্য আমরা ছোট করছি না। দেখুন, এতদিন কিন্তু বলিনি যে সিনেমাগুলোকে দেখা যায় না, আমরা কথাই বলি না, যে সিনেমা দেখার মতো না আমরা কথাই বলি না। প্রসঙ্গটা আপনি তুলেছেন, আপনি যখন তুলনা আনছেন, আপনি সিনেপ্লেক্সকে অ্যাটাক করছেন, ঠিক আছে, সিনেপ্লেক্সই বা কী করবেন বলুন তো? আপনার কথার কি যুক্তি? আপনি বলছেন এসি একবার কিনে রেখে দিয়েছে, বারবার টাকা নেবে, তার জন্যই তো ব্যবসাটা শুরু করেছে, টাকা নেওয়ার জন্যই তো শুরু করেছে। আপনার পাবলিক তো গিয়ে দেখছে, আপনি কি পাবলিকের গলা চেপে ধরবেন না? বাংলাদেশের অডিয়েন্স বা সাকিবিয়ান্স বা বাংলাদেশের আমজনতা যদি আপনাদের বয়কট করে দেয়, দূর, সিনেমায় আনতে দেয় না, সিনেমায় দেখতে দিতে দেয় না, একটা আর্ট ফর্মের মুখে পা দিয়ে আটকে দিচ্ছে, আপনাদের কি দেখবো না? দূর,
বাংলা সিনেমা দেখবো না। সিনেমাটা তো দর্শকদের জন্য তৈরি হয়, আরে দর্শক তো শেষ কথা। সিনেমাটা তো আর আকাশে পাখি নেমে এসে বা রাস্তার চারটে কুকুর, বাঘ, বেড়াল, জঙ্গল থেকে বাঘ চলে এসে তো সিনেমা দেখবে না, মানুষ তো সিনেমা দেখবে। তো সেই সিনেমাটাকে তো দেখার আপনারা সুযোগ দেবেন। এইরকম একটা হাইপ আছে এই সিনেমাটাকে নিয়ে। আমি এখন তুফান নিয়ে কথাটাই তুলবো না, কারণ আমি তো ওনাদের কোনো ইললজিক্যাল কালকের একটা প্রেস মিট করেছেন ওনারা ইললজিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন। ওনারা মেন যে ফ্যাক্টর সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের শেয়ার মানি নিয়ে ওনাদের প্রবলেম ছিল। ওনারা সেটা ছেড়ে দিয়ে একটা সুপারস্টারকে আটকে, একটা মেগাস্টারকে আটকে, একটা বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় সিনেমাকে আটকে দেওয়ার চেষ্টা করছেন। আমার এখানে কিন্তু মনে হচ্ছে প্রডিউসার সাহেবের হিংসে আর অন্যান্য মানুষের একটু চুল করছে, কারণ ওই সিনেমাটা চলে এলে কিন্তু বাংলাদেশের প্রবলেম শুধু হবে না, বাংলাদেশের ভোলটাই চেঞ্জ হয়ে যাবে ইন্ডাস্ট্রির। সেই ভোলটা রায়হান রাফির মাধ্যমে চেঞ্জ হলো, সেই ভোলটাই এসবিএফ জড়িত। আচ্ছা, এটা বলতে গিয়ে একটা কথা বলে রাখি, আপনাদের মনে হয় আইডিয়া নেই, এসভিএফ করছে না সিনেমাটা, এটা অনেকেই জানেন। এটা এসভিএফ 21 করছে, এসভিএফ বাংলাদেশ। আবার বলছি, যদি আইনগতভাবে ভাবেন সেটা নিয়ে আমি কথা বলছি না, তারা নিজেদের থেকে ঘোষণা করেছে তুফান ইজ নট আ ফিল্ম যেটা কোলাবোরেট করে তৈরি হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে। আমি জানি না কিছু ক্রিয়েটর এটা নিয়ে কথা বলছে কেন, যে এটা যৌথ প্রযোজনা ফিল্ম নয়। তুফান ইজ আ বাংলাদেশি ফিল্ম যেটা ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হবে, এবং সেটার সঙ্গে ভারতের একটি প্রোডাকশন হাউস তারা বাংলাদেশে কোম্পানি খুলেছে যার নাম দিয়েছে এসভিএফ বাংলাদেশ, এসভিএফ 21। তো সেটা নিয়ে এত চুলকুনি কিসের আমি এটা বুঝতে পারছি না। এটা আর একটা পয়েন্ট, আরো একটা পয়েন্ট, আমরা এটা শুনি সকলের মুখ থেকে, আপনাদের সকলের মুখ থেকে, যে আমরা সকলে এক, দুই বাংলা এক। আপনারা যখন অন্য সময় ইন্টারভিউ দেন তখন এটা বলেন, ভারত বাংলাদেশ এক, বাংলাদেশ পশ্চিমবাংলা এক, আমাদের ভাষা এক, আমরা এক। তার মানে আপনি কালকে তো যে কথাটা বললেন তাতে তো মনে হলো আপনি বলছেন অন্য একজন প্রডিউসারকে আগে নাকি তাকে তাড়িয়েছেন। মানে ওয়ার্ডটা কি আপনাদের, কি মানসিকতা, ছি, তাড়িয়েছেন মানে মনে হচ্ছিল তারা ডাকাতি করতে এসেছিল, আর আপনারা ধরে পশ্চাৎ দেশে দুটো লাথি দিয়ে বলেছেন চল টাটা। এইভাবে অপমান করবেন না। আপনারা যে সিনেমাগুলো এত বছর ধরে তৈরি করেছেন না, আর তারা যে কটা ফিল্ম আপনার দেশে গিয়ে তৈরি করেছে মিক্স করে, নিজেরাই পার্থক্যটা বুঝে নিন। এবার আমি সাকিবিয়ানসদের প্রশ্ন করছি, সাকিবিয়ানসরা নিজেরাও জানে, নিজেরা বলে নাকাব, আরো যে শিকারি, নবাব, এই সিনেমাগুলো কি দেখবার মতো নয়? এই সিনেমাগুলোর ফ্রেম, এই সিনেমাগুলোর কালারিং, এই সিনেমাগুলোর প্রমোশন, এই সিনেমাগুলোর ওয়ে অফ প্রেজেন্টেশন, এগুলো কি ডিফারেন্ট নয়? এবার এটার জন্য কিন্তু আমি বলছি না হাঁ করে আমি ইন্ডিয়ান তাই দেখ সালা দেখিয়ে দিলাম, এটা নয়। ওই টেকনিশিয়ানস, সেই আবার ঘুরে ফিরে ওখানে আসছে, টেকনিশিয়ানসরা আমাদের এখানে অনেক উন্নত বাংলাদেশের থেকে। তা তো প্রমাণ তুফান, ফুল সিনেমাটা হয়েছে পশ্চিমবাংলায় শুট, তাতে কেন জ্বলছে কেন? দেখানো হবে তো বাংলাদেশি, পশ্চিমবাংলা দেখানো হবে না। গল্পটা বাংলাদেশের 90 দশকের গল্প, এখানে হঠাৎ পশ্চিমবাংলায় শুট। তাহলে আমি বলবো এর আগের যে সিনেমাটা আমাদের মেগাস্টার করলেন, এই প্রডিউসার যে টাকা দিয়ে নিয়ে গেলেন, আপনি তো একটা আমেরিকান ফিল্ম দেখালেন, আমাদের নায়িকাই আমেরিকান, আপনার সিনেমার নায়িকা বাংলা বলতে পারে না, আপনার সিনেমার নায়িকা লিপ লাগাতে পারে না, আপনি সেরকম একটা নায়িকা নিয়ে কাজ করলেন কি করে? এক্স্যাক্টলি। যদিও তার সেই জন্যই আপনি তার ফলস্বরূপ পেয়ে গেছেন, আপনি জানেন আপনি কি পেয়েছেন, আমরা কিছু খারাপ ভালো বলবো না। আপনি মনে মনে কানা মনে মনে জানা, এই ওয়ার্ডটা আছে। যাই হোক, এটা হলো। আর লাস্ট যাকে আমি রিপ্লাই করতে, এটা রিপ্লাই একজন প্রডিউসার, আর একজন প্রডিউসার এখন রিসেন্ট এই মেগাস্টারের আগের সিনেমাটার প্রডিউসারের খুব দহরম মহরম বন্ধু, এখন হঠাৎ করে বন্ধুত্ব হয়ে গেছে। তিনি কালকে বলছেন তার মনে হয় খুব সরি আমার খুব লজ্জা করছে, তিনি মনে হয় জীবনেও 5 স্টারে থাকেন না। এটা আমি ফিল করে গেছি না, এটা আমি সিরিয়াসলি বলছি। নাহলে একটা মানুষ একটা দেশে এসে 5 স্টারে থাকবে না কুঁড়ে ঘরে থাকবে, এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আর মানে একটা দেশের মেগাস্টার তিনি কি কুঁড়ে ঘরে থাকবেন? মানে হাউ ইটস পসিবল? আরে বাবা, আপনাদের সকলকে যারা এই বিষয়টা নিয়ে বসেছিলেন, আপনাদের সকলকে বলি শুনুন, প্লিজ একবার শুনে নিন। এপার বাংলায় এই প্রোডাকশনটার নাম আবার বলছি SVF,
দ্য মনস্টার অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। কেন উনি তো বললেন মারোয়ারি, উনি মারোয়ারি কলকাতার মারোয়ারি এসবিএফ। বিশ্বাস করুন, হ্যাঁ হ্যাঁ অনেকটাই তাই। ওদের যা ক্ষমতা না, সত্যি মারোয়ারি। আর আপনি ওটাই ভয় পাচ্ছেন, আপনারা ওটারই ভয় পাচ্ছেন যে এই মারোয়ারি বাংলাদেশে ঢুকে পড়লে আপনাদের প্রবলেম হয়ে যাবে। কারণ আপনারা তো নিজেদেরকে উন্নত করার পেছনে সময় দিচ্ছেন না। আপনাদের তো বাজেট সেই ওই 70 লাখ 80 লাখ 50 লাখ। সেটা হতে পারে, বাজেট 70 লাখ 80 লাখে আমাদের কলকাতায় যে শর্ট ফিল্ম তৈরি হয়, রিসেন্টলিও তো একটা সিনেমা তৈরি হয়েছে এটা আমাদের গল্প বলে, বাপ রে বাপ, সিনেমাটা যে কত কোটি টাকা কামাচ্ছে কোনো আইডিয়া নেই, না আছে কোনো স্টার সেই অর্থে। তো সেই প্রোডিউসার কালকে দেখি মাইকের সামনে করছে, আমার মতো বড় চেহারা, মাথাটা পুরোটা নেড়া, সে দেখি বলছে কেন একটা কি 4-5 জন মিলে কি করে একটা 5 স্টারে থাকতে পারে। দাদা প্রথমত ওটা 5 স্টার ছিল না, ওটা 7 স্টার একটা হোটেল। আমি কনফার্ম আপনারা থাকেননি, এটা নলে হতে পারে না, এই কোয়েশ্চেন উঠছে কেন। তা এবার টাকাটার জন্য বলছি, ওই যে বললো না SVF, ওরা একটা মনস্টার প্রোডাকশন হাউস, ওদের প্রচুর টাকা দাদা, ওরা শিল্পীকে সম্মান দিতে পারে, ওরা শিল্পীকে বুকে জড়িয়েও নিতে পারে। এই যে আপনি যে সিনেমাগুলোর নাম করলেন না, এই যে আপনি যদি ঈদ রিলিজের কথা বলি, এই সুড়ঙ্গ, রায়হান রাফির সিনেমা, সেই সিনেমাটার ডিস্ট্রিবিউশন এখানে ওরাই করেছে। আপনি এছাড়া হাওয়ার কথা বললেন, আমার মনে হয় হাওয়ার কোনো একটা ইয়ের সঙ্গে জড়িত ছিল SBF, নয় ডিস্ট্রিবিউশন, কলকাতার ডিস্ট্রিবিউশন, আর নয় কলকাতার কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল SBF। তো তারা কিন্তু জড়িত থাকে, সেই প্রোডাকশন হাউসটারই জড়িত থাকে। ইভেন আপনাদের যে বাংলাদেশে OTTর এত লাফালাফি শুরু হয়েছে, এবং সেটা খুব আমি খুব প্রাউড করে বলছি, বাংলাদেশে অসাধারণ OTTর কাজ হচ্ছে, এটার পেছনেও কিন্তু হইচই বাংলাদেশই দায়ী, SBF এবং ওই SBF, ওই হইচইটাও SBF-এরই দাদা। তো এগুলো মাথায় রাখুন। হেল্প আমি বলছি না, আমি আবারও বলছি, আমরা আপনাদের ছোট করছি না, আমরা এখানে যেটা করছি, আপনারা নিজেদের উন্নত করার চেষ্টা করুন, কাউকে আটকাবেন না। বিজনেস কাউকে আটকিয়ে নিজে তো বিজনেস করতে পারছেন না। এবার দেখুন SBF-এর কিছু কর্ণধার বা SBF-এর যা ফুল টিম মেম্বার, তারা এমন কিছু জিনিস জানে যেটা হয়তো আপনাদের টিমরা জানে না, তাই অতটা উন্নত করতে পারছে না। এবার সেটা যদি আমরা একসঙ্গে কাজ করতে থাকি দুজন মিলে, দুজনেও শিখে যাবে, আরে এরকম করে এটাও হয়, ওরকম করে এটাও হয়, তাহলে আস্তে আস্তে আপনাদেরও গ্রো হবে। মিলেমিশে গ্রো হতে শিখুন, কাউকে আটকে গ্রো হওয়া যায় না। এই যে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করার জন্য প্রথম দিকে সকলে এমন আমাদের দিল, কিল ঘুষি চড় মুখ খারাপ থেকে শুরু করে পশ্চাদে বাম্বু নানান রকমের নোংরা কথাবার্তা মিম তৈরি করে দিল, আটকাতে পারলো? বরঞ্চ পশ্চিমবাংলার অর্ধেক ক্রিয়েটার এখন শাকিব খানকে নিয়ে কাজ করছে। হাই ভগবান, এটা কিন্তু আমি লজ্জা পাচ্ছি না, আমি গর্ববোধ করছি। আমি হচ্ছি সেই রেভলিউশন চ্যানেল শরৎ মিউজিক ভেঞ্চার্স, যে সকলকে সাকিবিয়ান বানিয়ে দিয়েছে পশ্চিমবাংলায়। এটা কি খারাপ হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিজনেসের জন্য, ফিল্ম বিজনেসের জন্য? আর শুধু বাংলাদেশ কেন, ফিল্ম বিজনেসের জন্য বলছি। কারণ ওই মানুষটাকে লোকে পছন্দ করছে, ওই মানুষটার কোনো একটা সিনেমা এলে লোকে দেখবে, হামলে পড়ে লাফিয়ে উঠবে। আর যখন আপনার সামনে আপনার কাছে একটা প্রোডাক্ট রেডি, যে প্রোডাক্টটাকে মানুষ, প্রোডাক্ট শাকিব ভাই ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটা প্রোডাক্ট, নাহলে তাকে সামনে রেখে 10 কোটি টাকার বিজনেস হয়, 40 কোটি টাকার বিজনেস হয়, যদি ওই প্রডিউসার যিনি এই মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি যদি মিথ্যা কথা না বলে থাকেন। কারণ তিনি যা বলছেন এখন আমি তো অবাক হয়ে যাচ্ছি, তিনি বলছেন কোনোদিন বলতেও পারেন যে অল টাইম ব্লকবাস্টার ছবিটা বিজনেসই হয়নি। তা ওনার কথা মতো, গুগলের কথা মতো 41 কোটি টাকা একটা সিনেমা ওই প্রোডাক্টটার সামনে দাঁড় করিয়ে কিন্তু কামানো হয়েছে। এইটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো এই ভিত্তিহীন কথাগুলোর একদম বিশ্রীভাবে প্রতিবাদ করলাম। আর পরিশেষে একটাই কথা বলতে চাই, যেটা বলছি লাস্ট, সরকারি কাগজপত্র কোথা থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার নিয়মাবলী কি, কাগজপত্র ঠিক আছে কিনা, আমি আশা রাখবো, বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আশা রাখে, এটা তুফান টিমের কাছে সবকিছু আলোকে, কাগজপত্র তারা ঠিক সময় মতন সেন্সর বোর্ডকে দেখাবে। এবং যেটা জানতে পারলাম, পরিশেষে বলি যে গতকাল আনকাট সেন্সর পেয়েছে তুফান সিনেমা, কিন্তু তাদের হাতে এখনো পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়নি, সার্টিফিকেটটা এখনো হাতে আসেনি, বাট ছাড়পত্র পেয়েছে। তাদেরকে বলা হয়েছে যে উপযুক্ত কাগজ কলম দেখালে তুমি এটা পাবে। সার্টিফিকেটটা পেয়ে গেলেই আপনারা ব্যাস নির্দ্বিধায় সিনেমা হলে সিনেমাটা রিলিজ দিন। এবং এটাও আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখিনি চোখে, এটা আমরা শুনে বলছি কথাটা। স্বপন বাবু, আমাদের খুব শ্রদ্ধেয় স্বপন বাবু, তিনি তার ভিডিওতে এটা ক্লিয়ার করে দিয়েছেন একদম। ইনফ্যাক্ট দু একজন সাকিবিয়ান ভাই আমাকে গতকাল যখন বললে তোমরা মেসেঞ্জারে যে দিদি স্বপন বাবুর ভিডিওটা দিয়েই বললে যে দেখো স্বপন বাবু তো বলছেন যে সেন্সর সার্টিফিকেট হাতে পাইনি, আমি তখন দু একজনকে বললাম যে না, আমার মনে হয় অনেক সময় কি হয়, উনি যেহেতু সুইডেনে থাকেন, উনি আগে থেকে ভিডিও শ্যুট করে রাখেন, হয়তো উনি আগের শ্যুট করা ভিডিওটা দিয়ে দিয়েছেন, বাট আজকে সকালে আমি ওনার ভিডিও দেখলাম, উনি আমাদের থেকে অনেক বেশি জানেন, উনি বাংলাদেশ সিনেমা জগতের একজন মানুষ ছিলেন, কাজেই উনি যে আপডেট দেবেন সেটা অবশ্যই অথেন্টিক আপডেট হবে। তো সেখান থেকে জানতে পারলাম যে এখনো সেন্সর সার্টিফিকেট
সার্টিফিকেট তুফান টিমের হাতে, সার্টিফিকেটটা মানে শংসাপত্রটা এসে কিন্তু পৌঁছয়নি। কিছু কাগজপত্র তাদের জমা করতে হবে, নিয়মাবলী নিয়ম আমি কনফার্ম ওগুলো হয়ে যাবে, ওগুলো হয়ে যাবে। এবং আমরা আশাবাদী এত টাকা খরচা করে একটা সিনেমা, যেটাই বাজেট হোক, কত বাজেট আমরা এটা নিয়ে কথা বলছি না, যেটাই বাজেট হোক, প্রডিউসাররা যখন টাকা লাগিয়েছেন তারা উপযুক্ত প্রমাণ না রেখে, কাগজপত্র ক্লিয়ারেন্স না করে, আমি আশা করবো তারা কাজটা করেননি। এবং খুব তাড়াতাড়ি আমরা তুফান টিমের কাছ থেকে একটা সুসংবাদ পাবো, এটা আমরা আশা রাখতে পারি। এবং এই 19 সংগঠনের যারা আছেন তাদের সকলের কাছে একটা আমি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা প্লিজ একবার ভেবে দেখুন। কিন্তু আপনারা যে বিষয়টা নিয়ে কিন্তু মেনলি আন্দোলনটা চেষ্টা করছেন করার, সেটা কিন্তু সিনেপ্লেক্সের ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে শেয়ার মানি, এইসব নিয়ে আপনারা দয়া করে একটা অন্য দিকে ঘুরে যাবেন না। শাকিব খান কিন্তু আপনাদের দেশের মানুষ, আপনাদের দেশের মেগাস্টার, আমরা ওনাকে রেসপেক্ট করি, আমরা ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছি, তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়লে কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির নাম হচ্ছে। তো এটা এইসব করে এই আইনের মার প্যাচ করে অনেক কিছুই কিন্তু আইনের যেমন আছে আছে, আমরা সকলেই জানি। আর দুটো দেশের থেকে বড় কথা, আপনাদের বাংলাদেশের এবং আমাদের বাংলার, পশ্চিমবাংলার কিন্তু আমরা বাঙালি। তো এখানে একটা কলকাতার প্রোডাকশন হাউস ওখানে গিয়ে যদি কাজ করে, এটাতে অপরাধটা কি? আপনাদের প্রোডাকশন হাউস এখানে এসে, আপনাদের নায়করা এখানে কাজ করে না? আর আপনাদের প্রোডাকশন হাউসও যদি আমাদের এখানে এসে কোলাবোরেট করে, তাতেই বা কি প্রবলেম? আপনাদেরও তো প্রোডাকশন হাউস এখানে এসে কোলাবোরেট করছে, যেমন চোরকি, এক্স্যাক্টলি তারা তো করছে। আচ্ছা, চোরকি তো এখানে একটা ডিপার্টমেন্ট খুলছে রিসেন্টলি ওই ওটিটির জন্য, হচ্ছে দুই বাংলা মিলিয়ে বিজনেস হচ্ছে। তারা সবাই তাদের জায়গায় ঠিক আছে, চিৎকার চেঁচামেচি করে আমার ছবির ক্ষতি করবেন না। কারণ আমি আবারও বলি একটা কথা, আমি এপার বাংলাতেও নানান ইন্টারভিউয়ের সময় নানান জনাকেই কোয়েশ্চেন করেছি যে একটা বড় বাজেট তখনই পাওয়া যায় যখন বড় 3-4টে মাথা এক হবে। আর সেই বড় 3-4টে মাথার মধ্যে সেই ডিভিশনটা এনে দেবেন না যে কলকাতা মানে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ। এই ডিভিশনটা যতদিন এনে দেবেন আপনারা, ততদিন লো বাজেটের বাজে বাজে ছবি, বস্তা পচা ছবি তৈরি হবে। হ্যাঁ, সেগুলো দেখার মতো হয় না। একজন প্রডিউসার, আমি আবারও বলছি, প্রিয়তমা ছবির যিনি প্রডিউসার, রাজকুমার ছবির যিনি প্রডিউসার, তাকে বলা হয় এখন বাংলাদেশের নাম্বার 1 প্রডিউসার। একজন প্রডিউসারের পক্ষে কিন্তু বছরে 12টা ছবি, 10 কোটি 8 কোটি বাজেট দিয়ে 12টা ছবি দেওয়া সম্ভব নয়। এটা কোনো দিন সম্ভব নয়। না, আমার মনে হচ্ছে এনারা কম্পিটিশনে ভয় পাচ্ছে। তাই কম্পিটিশনে ভয় কিন্তু পেয়ে ইন্ডাস্ট্রির উন্নতি হয় না, কম্পিটিশনে থাকলেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে। এক্স্যাক্টলি। কেন? ওই প্রডিউসারই তো বলেছেন অন্য ইন্টারভিউতে যে আমি চাই অন্যরাও সিনেমা বানাক এরকম বড় বড় টাকা নিয়ে, যখনই সিনেমা বানাক বড় বাজেটের সিনেমা বানাক, বড় আকৃতির ফিল্ম হোক। কই এখন সেই কথাগুলো কোথায় গেল আপনার মুখে? তারা তো চেষ্টা করলো, আপনারা এখন বাধা দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, এই নিয়ে আর বেশি আমরা হাজালাম না, অনেক বড় করে ফেলেছি ভিডিওটা। যারা ধৈর্য ধরে শুনলেন অনেক থ্যাংক ইউ, আর যারা মাঝখানে স্কিপ করে চলে গেছেন তাদেরকেও থ্যাংক ইউ। কারণ একটা আলোচনা একটা জমিয়ে না হলে ঠিক হয় না। কারণ অনেকেই সাকিবিয়ান ভাইরা বোনেরা এক্সপেক্ট করছিল যে আমরা এটা নিয়ে কথা বলবো। আর যদি কোনো আমার কথাবার্তায় কারোর কেউ হার্ট হয়ে থাকে, যদি কোনো কথাবার্তায় আমার কেউ হার্ট হয়ে থাকে, তাহলে আমি খুব সরি আমার কাছ থেকে এবং কৌশালীর কাছ থেকেও। কিন্তু যেটা সত্যি, আবারও বললাম, সেটা শরৎ মিউজিক ভেঞ্চার্স বলবেই। যেটা আমাদের খারাপ লাগবে সেটা আমরা তুলবই। আর তোমাদেরকেই এই কথাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য কিন্তু দেখো এখন সকালবেলা উঠে বসে পড়েছি দুজন মিলে, এই সময়টা দিলাম। যাই হোক, ব্যাক টু ব্যাক আরো চ্যানেলে ভিডিও আসতে থাকবে, সেগুলো তোমরা দেখো। আর আমরা কেউ ভেঙে পড়িনি। তুফান আসন্ন কোরবানি ঈদেই মুক্তি পাবে। মেগাস্টার শাকিব খান যেখানে আছেন সেই সিনেমাকে রক্ষা এত সোজা নয়। এটাই বলে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো। তোমাদের কি ফিডব্যাক এই ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাও, আর পারলে একটু শেয়ার করো ভিডিওটা। আর সবাই প্রতিবাদ করো, সবার প্রতিবাদ করার দরকার আছে। শেষ করি। হ্যাঁ, টাটা।